বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কস্ট অফ ক্যাপিটাল নিয়ে আলাপ করব। কস্ট অফ ক্যাপিটাল অ্যাকচুয়ালি যদি আমরা বাংলাতে এটা কনভার্ট করি, কস্ট অফ ক্যাপিটাল বলতে বোঝায় যে একটা মূলধনের যে ব্যয়, সেটা আপনি যেভাবে যে ওয়েতে আপনি মূলধনটা রাইজ করেন, সেই মূলধনের যে কস্টটা, সেটাকে আমরা বলছি কস্ট অফ ক্যাপিটাল। আমরা যদি ডিফাইন করি কস্ট অফ ক্যাপিটাল কি, কস্ট অফ ক্যাপিটাল ইজ দ্য rate of return that a firm must earn on its project investments. That means minimum rate of return you have to earn to meet up your cost of capital. Cost of capital সম্পর্কে ফাইন্যান্সিয়াল ম্যানেজার খুব ভালো আইডিয়া থাকতে হয়, কারণ আপনার কস্ট অফ ক্যাপিটাল যদি আপনি দ্যাট ইজ এক্সপেক্টেড রেট, যেটা আমরা সেটা করি, কস্ট অফ ক্যাপিটালকে আমরা হার্ডেল রেটও বলতে পারি, টার্গেট রেটও বলতে পারি, রিকোয়ার্ড রেট অফ রিটার্নও বলতে পারি, অনেক সময় এটাকে ডিসকাউন্ট রেটও বলে। সো কস্ট অফ ক্যাপিটাল সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে, তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজাররা যেটা ফেল করে, তারা হচ্ছে এই কস্টটা রিকভার করতে পারে না, যার ফলে মার্কেট, এই যে একটা ফার্মের টোটাল মার্কেট ভ্যালু সেটা কমে যায়, এবং এন্ড অফ দ্য ডে শেয়ার হোল্ডারের ভ্যালু কমে যায়। সেটা খুবই খারাপ জিনিস, এবং এটা মার্কেটের রিপুটেশন অনেক খারাপ হয়। সো কস্ট অফ ক্যাপিটাল সম্পর্কে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ম্যানেজার আপনাকে ইউ হ্যাভ টু কনসার্ন অ্যাবাউট ইট। কস্ট অফ ক্যাপিটালের মেজারমেন্টের কিছু প্রসেস আছে। তার আগে আমি বলি যে কস্ট অফ ক্যাপিটালটাকে বেসিক্যালি আমরা ডিনোট করি কে দিয়ে ডিনোট করি কস্ট অফ ক্যাপিটাল। আর কস্ট অফ ক্যাপিটাল মেজারমেন্ট করার জন্য প্রথমত আমরা দুইটা পার্ট আছে কস্ট অফ ক্যাপিটাল মেজার করার জন্য। একটাকে আমরা বলি স্পেসিফিক কস্ট, আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে আমরা WACC বলছি। স্পেসিফিক কস্ট অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালকে সংক্ষেপে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালও বলে। তার আগে আমার এই কস্ট অফ ক্যাপিটালের কিছু ক্লাসিফিকেশন আছে। কস্ট অফ ক্যাপিটাল ক্লাসিফাইড ইনটু সেভারাল পার্টস। যদি আমরা বলি প্রথমত হিস্ট্রিক্যাল কস্ট অ্যান্ড ফিউচার কস্ট, এক্সপ্লিসিট কস্ট, ইমপ্লিসিট কস্ট, আমরা মার্জিনাল কস্ট বলতে পারি, এবং আরেকটা যেটা আছে লাস্ট, সেটাকে আমরা যদি ক্লাসিফাই করি সেটা হচ্ছে স্পেসিফিক কস্ট অ্যান্ড কম্বাইন্ড কস্ট। কম্বাইন্ড কস্ট মানে ওভারঅল কস্ট, যেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট, আর স্পেসিফিক কস্টটা তো আছে। আচ্ছা, আমরা এই স্পেসিফিক কস্ট অ্যান্ড ওভারঅল কস্ট অথবা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল সেটা নির্ণয় করব। আমরা যদি স্পেসিফিক কস্টটা নির্ণয় করতে যাই, তাহলে কস্ট অফ ক্যাপিটালটা নির্ণয় করতে গেলে তাহলে আমাকে আগে একটু দেখতে হবে কোন ওয়েতে এই ফার্মটা ফিন্যান্সিং করেছিল, যাকে আমরা বলি সোর্স অফ ফিন্যান্স। এখন সোর্স অফ ফিন্যান্স আমরা জানি অনেকভাবে হতে পারে। কেউ ডেট ফিন্যান্সিং করতে পারে, কেউ ইকুইটি ফিন্যান্সিং করতে পারে, কেউ নিজের পার্টনারশিপ ক্যাপিটাল সেটা করতে পারে। সো এখন আমরা যদি চিন্তা করি যে একটা ফার্মের যে ক্যাপিটাল স্ট্রাকচার আছে, সে অনুযায়ী চারটা কম্পোনেন্ট থাকতে পারে। একটা হচ্ছে কস্ট, একটা হচ্ছে ইকুইটি, একটা হচ্ছে ডেট, একটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার, একটা হচ্ছে রিটেন আর্নিং। চারটা কম্পোনেন্ট থাকতে পারে: ইকুইটি, ডেট, প্রিফারেন্স শেয়ার। ইকুইটিটাকে কমন ইকুইটি বলে বা কমন স্টক বলে। ডেট তো ডেট ঠিকই আছে। প্রিফার শেয়ারকে প্রিফার স্টক বলে, সংক্ষেপে আমরা PS বলতে পারি। আরেকটা হচ্ছে রিটেইন আর্নিং, রিটেইনড আর্নিং। এই হচ্ছে চারটা কম্পোনেন্ট। এই চারটা কম্পোনেন্টের কস্ট আমরা হিসেব করব, এবং একসাথে অ্যাকুমুলেট করার যে প্রসেস, সেটাকে আমরা বলছি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। তো যদিও আমরা সেভাবে চিন্তা করি, বা সোর্স অফ ফাইন্যান্সিংয়ের ওয়েতে আমরা যদি চিন্তা করি, তাহলে কস্ট অফ ইকুইটি চারটা ওয়েতে আপনি বের করতে পারেন। কস্ট অফ ইকুইটিকে আমরা যদি সংক্ষেপে বলি, এটাকে KE বলি। কে মানে হচ্ছে কস্ট, আর ই হচ্ছে ইকুইটির ই। তো সংক্ষেপে আমরা কস্ট অফ ইকুইটিকে বলছি KE, কস্ট অফ ডেটকে বলছি KD, যে ডি ডেটের ডি, আর কস্ট অফ প্রিফারেন্স শেয়ারকে আমরা বলছি KP, and cost of retain earnings বলছি KR. These are the four components of specific cost. And then আমরা যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি যে কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ডেট, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার এবং কস্ট অফ রিটেন আর্নিং
কিভাবে ক্যালকুলেট করে, তাহলে আমরা দেখব কস্ট অফ ইকুইটির চারটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনার ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ, সে ওয়েতে আপনি কস্ট অফ ইকুইটি আপনি বের করতে পারেন। এখানে হচ্ছে ডিভিডেন্ড প্রাইস অ্যাপ্রোচ, এটাকে ডিভিডেন্ড মডেলও বলে। আর একটা হচ্ছে ডিভিডেন্ড প্রাইস প্লাস গ্রোথ অ্যাপ্রোচ, অর্থাৎ কি হারে আপনার ডিভিডেন্ডটা গ্রো করছে, এটাকে গ্রোথ মডেলও বলে, ডিভিডেন্ড গ্রোথ মডেল, সেটাও এই অ্যাপ্রোচটাকে বলা হয়। আরেকটা অ্যাপ্রোচ আর্নিং প্রাইস শেয়ার, আপনি কি পরিমাণ আর্নিং করেছেন সেই অ্যাপ্রোচটাকে বলছে আর্নিং প্রাইস অ্যাপ্রোচ। আরেকটা হচ্ছে রিয়েলাইজ প্রাইস অ্যাপ্রোচ। রিয়েলাইজ প্রাইস অ্যাপ্রোচ মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কি রিটার্ন পেয়েছেন সেই অ্যাপ্রোচটাকে বলছে রিয়েলাইজ প্রাইস অ্যাপ্রোচ। এই যে রিয়েলাইজ প্রাইস অ্যাপ্রোচ, এবং এই চারটে অ্যাপ্রোচে কস্ট অফ ইকুইটি তৈরি করে। এখন এটা আমরা নিউমেরিক্যালি যখন ম্যাথস প্রবলেম সলভ করবো, ইন্ডিভিজুয়ালি আমরা এটা বের করবো, ঠিক প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা আলাদা আলাদাভাবে বের করবো। দেন আমরা চলে যাই কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট কি? কস্ট অফ ডেট হচ্ছে আপনি যদি আপনার তার আগে আমি একটু কস্ট অফ ইকুইটিটা কি বলে নিই। ইকুইটিটা হচ্ছে, কস্ট অফ ইকুইটিটা হচ্ছে আপনি যদি আপনার ওনারশিপ সেল করেন, স্টক মার্কেট থেকে আপনি টাকা ইয়ে করেন, রাইজ করেন, তাহলে এই ইকুইটিটা জন্য আপনাকে যে পরিমাণ কস্ট হবে, ডিভিডেন্ড দিতে হবে, সেই কস্টটা হচ্ছে কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ডেট হচ্ছে কি? বেসিক্যালি আমরা কস্ট অফ ডেট বলতে ডিবেঞ্চার অথবা বন্ডকে বলি, অথবা সেই কস্ট অফ ডেট হতে পারে আপনার লোনও কস্ট অফ ডেট। সো এইটা আমরা বেসিক্যালি এখানে আমরা যেটা চিন্তা করেছি কস্ট অফ ডেট বলতে আমরা বোঝাচ্ছি বন্ডকে। তো বন্ড কিভাবে কয়ভাবে ইস্যু করতে পারি বা ডিবেঞ্চারকে কয়ভাবে ইস্যু করা যায়? একটা হচ্ছে পার রেটে, অর্থাৎ বন্ড ইস্যুয়ের পার। তো ইস্যুয়ের পারে তার একটা ক্যালকুলেশন আছে। ইস্যুয়ের পার বলতে বোঝাচ্ছি কথা ধরেন বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। এখন আপনি ইস্যু করেছেন 100 টাকায়, তাহলে সেটাকে বলছি আমরা ইস্যুয়ের পার। আবার যদি ফেস ভ্যালু 100 টাকা ঠিক আছে, কিন্তু আমি ইস্যু করেছি 110 টাকা, অর্থাৎ ফেস ভ্যালু চেয়ে বেশি, তখন এটাকে বলছি ইস্যুয়ের প্রিমিয়াম। যদি আমি 100 টাকা ফেস ভ্যালু আছে কিন্তু আমি ইস্যু করেছি 95, অর্থাৎ ফেস ভ্যালুর নিচে, তখন এটাকে বলছি ইস্যুয়ের ডিসকাউন্ট। এই হচ্ছে দুই ধরনের বন্ড। আরেকটা হচ্ছে কস্ট অফ রিডিমেবল ডেট, যেই ডেটটা রিডিম করা যায়, অর্থাৎ কিছু বন্ড আছে যে একটা নির্দিষ্ট ডেট পরে সেই বন্ডটা কনভার্ট হবে ইকুইটিতে অথবা কমন স্টকে, সেটার কস্টে কি? কারণ এক হচ্ছে বন্ড থাকাকালীন সময়ে যে ইন্টারেস্ট পাবে সেটা একটা ফিক্সড ইন্টারেস্ট থাকে, সেটার একটা ক্যালকুলেশন হবে, আর যদি কনভার্ট করে সেটা ইকুইটিতে তার একটা ইন্টারেস্ট হবে। সুতরাং এটা আলাদা আর একটা প্রসেস। এই হচ্ছে কস্ট অফ ডেট ক্যালকুলেশনের এই তিনটা ওয়ে। এবং কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, যেটা ইনস্টিটিউশনাল বায়ারদের ক্ষেত্রে ম্যাক্সিমাম হয়ে থাকে, প্রিফারেন্স শেয়ার অর প্রিফার স্টক, যেটাকে আমরা কেপি দিয়ে ডিনোট করছি। প্রিফারেন্স শেয়ার ক্যালকুলেট করা হচ্ছে দুইটা ওয়ে, একটা হচ্ছে ইরিডিমেবল প্রিফার স্টক এবং রিডিমেবল প্রিফার স্টক। তো রিডিমেবল ডেট আমরা যেটা জানি অলরেডি, যেটা মানে রিডিম করা যায়। আর প্রিফারেন্স শেয়ারও যখন প্রিফার শেয়ার থেকে যখন আপনি কমন স্টক ইকুইটিতে রিডিম করতে পারবেন, এটাকে আমরা বলি রিডিমেবল শেয়ার। আর যদি রিডিম করা না যায় তাহলে সেটাকে আমরা বলি ইরিডিমেবল শেয়ার। সো কস্ট অফ ইরিডিমেবল প্রিফার স্টকের একটা কস্ট আছে, ক্যালকুলেশন করার প্রসেস আছে, এবং কস্ট অফ রিডিমেবলেরও আলাদা একটা প্রসেস আছে। এই দুই ওয়েতে আমরা কস্ট অফ প্রিফারেন্স শেয়ার ক্যালকুলেট করব। লাস্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে রিটেন আর্নিংস। এই যে রিটেন আর্নিংস, যেটাকে আমরা কে আর দিয়ে ডিনোট করছি। কস্ট অফ রিটেন আর্নিংস মানে কি? রিটেন আর্নিংস হচ্ছে আপনার নেট ইনকাম থেকে সব কিছু বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা। এবং এইটা যখন আপনি আপনার যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে আপনি ডিভিডেন্ড প্রোভাইড না করে আপনি যদি রেখে দেন এক্সপানশনের জন্য, যে রিটেন আর্নিংসটার যে কস্টটা, সেটাকে বলছে কস্ট অফ রিটেন আর্নিংস। এটার একটা প্রসেস, সেটা তেমন অন্য কোনো ভাগ নাই, সিম্পলি একটা প্রসেস আছে, সেটা করা যায়। সো আমরা দেখলাম যে স্পেসিফিক কস্টের চারটা কম্পোনেন্ট, একটা হচ্ছে কস্ট অফ ইকুইটি, একটা হচ্ছে কস্ট অফ ডেট, একটা হচ্ছে কস্ট অফ প্রিফারেন্স শেয়ার, এবং একটা হচ্ছে কস্ট অফ রিটেন আর্নিংস। আর আরেকটা মেজারমেন্ট করার যেটা হয়েছে, আপনি যদি ওভারঅল কস্ট ক্যালকুলেট করেন, যেটাকে আমরা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আপনার এই চারটা কস্ট অফ ইকুইটি জানা আছে, কস্ট অফ ডেট জানা আছে, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার জানা আছে, কস্ট অফ রিটেন আর্নিংস জানা আছে, এবং
প্রত্যেকটা কস্টের আবার আলাদা আলাদা ওয়েট দেওয়া আছে, তখন আপনি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল করবেন। এই যে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটাকে আমরা সংক্ষেপে বলছি WACC। যদি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল আপনাকে ক্যালকুলেট করতে দেওয়া হয়, কস্ট অফ ইকুইটিগুলো এটার আলাদা আলাদাভাবে ওয়েট এবং কস্ট দেওয়া না থাকে, তাহলে আপনাকে আলাদা আলাদাভাবে বের করে নিতে হবে। কস্ট অফ ইকুইটি কত, কস্ট অফ ডেট কত, কস্ট অফ প্রিফারেন্স শেয়ার কত, কস্ট অফ রিটেন আর্নিংস কত, সেটা আলাদা আলাদা বের করতে হবে এবং সেটা কি অ্যাপ্রোচে বলছে সেটাও বলে দিবে। তো আমরা অ্যাকচুয়ালি এই এগুলো আলাদা আলাদা অ্যাপ্রোচ আপনাকে বের করার জন্য যেটা বলবো, আমরা আপনাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে এই কোর্সটা আবার আছে, তখন আমরা আলাদা আলাদাভাবে আলাদা আলাদা অ্যাপ্রোচে এটা বের করব। আর এখন আমরা যেটা করব, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করব, দ্যাট ইজ WACC। আচ্ছা, এতক্ষণ আমাদের থিওরিটিক্যাল আলোচনা থেকে আমরা দেখলাম যে আমরা 4 ধরনের কস্ট আমরা দেখলাম বের করতে হবে আমাদের স্পেসিফিক কস্টে: কস্ট অফ ডেট, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ প্রিফার্ড স্টক এবং কস্ট অফ রিটেন আর্নিং। 4টা কস্ট আমরা বের করতে হবে। তাছাড়া আমরা এর আগে একটু বলে নিই যে কেন আমরা এগুলো আসলে করব। আমাদের এগুলো করার পিছনে 4টা ডিসিশন কাজ করে। একটা হচ্ছে আপনি যখন ক্যাপিটাল বাজেটিংয়ের ডিসিশন নেবেন তখন এটা আপনার জানা লাগবে। আপনি যখন একটা ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচারের ডিসিশন নেবেন তখন আপনার জানা লাগবে। আপনি যখন একটা কোম্পানি বা ফার্মের আপনি ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নেবেন সেটা আপনার জানা লাগবে, এবং এছাড়াও অন্যান্য ফাইন্যান্সিয়াল ডিসিশনের ক্ষেত্রে আপনার এই কস্ট অফ ক্যাপিটাল জানা দরকার। তো চলেন আমরা এখন একটা প্রবলেম সলভ করি। একটা প্রবলেম দেওয়া আছে, দেখেন XYZ কোম্পানি ইউজেস ডেট, প্রিফার্ড স্টক অ্যান্ড কমন স্টক। ডেট, প্রিফার্ড স্টক অ্যান্ড কমন স্টক। প্রিফার্ড স্টক অর প্রিফারেন্স শেয়ার, প্রিফারেন্স শেয়ার একই কথা, কমন স্টক অর ইকুইটি একই কথা। সো এটা দেখলাম যে আমরা কোম্পানি ইউজেস ডেট, প্রিফার্ড স্টক অ্যান্ড কমন স্টক টু রাইজ ক্যাপিটাল। অর্থাৎ ক্যাপিটালটা রেজ করার জন্য তারা হচ্ছে 3টা সোর্স ইউজ করেছে, একটা ডেট, একটা প্রিফারেন্স স্টক, একটা কমন স্টক। দ্য ফার্মস ক্যাপিটাল স্ট্রাকচার টার্গেটস দ্য ফলোয়িং প্রপোর্শনস। অর্থাৎ কি অনুপাতে আর কি ওয়েটে ওই ফার্মটা ক্যাপিটাল স্ট্রাকচারটা ছিল অথবা সোর্স অফ ফাইন্যান্সিংটা ছিল সেটা। তারা বলেছে যে তারা ডেট ফাইন্যান্সিং করেছে 55%, ডেট 55%, এটাকে যদি আমরা ডেসিমেলে নেই 0.55 হবে। আর প্রিফার্ড স্টক হচ্ছে 10%, দ্যাট ইজ 0.10, এবং কমন স্টকের প্রপোর্শন হচ্ছে 35%, দ্যাট ইজ 0.35%। এটা হচ্ছে আপনার ওয়েট। এই ওয়েটে বা এই পার্সেন্টেজে হচ্ছে টোটাল আপনার তার ক্যাপিটাল স্ট্রাকচারটা। আপনি যদি এভাবে চিন্তা করেন, টোটাল 100% হবে 55% প্লাস 10%, 65%, 65% প্লাস 35% মিনস 100%। অর্থাৎ একটা কোম্পানির ক্যাপিটালের স্ট্রাকচারটা 100% হবে, সেটা যে স্ট্রাকচারে হোক। এখন ফাইন্যান্সিয়াল ম্যানেজাররা যত বেশি ইফিশিয়েন্ট, তারা কোন স্ট্রাকচারে করলে কোম্পানির প্রফিট বেশি হবে, কোম্পানির ক্যাপিটালটাকে প্রপারলি ম্যাগনিফাই করতে পারবে, ক্যাপিটালাইজ করতে পারবে, সেটা হচ্ছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এটা হচ্ছে ওয়েট। তারপর বলছি ইফ দ্য কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ডেট, ইফ দ্য কস্ট অফ ডেট ইজ 6.7%। অর্থাৎ যেই ডেটটা সে 55% ডেট নিয়েছিল তার কস্ট হচ্ছে 6.7%, দ্যাট ইজ ডেসিমাল হলে 0.067%। প্রিফার্ড স্টক কস্ট ইজ 9.2%। প্রিফার্ড স্টক কত পার্সেন্ট ওরা করেছিল প্রিফার্ড স্টক, সেটা হচ্ছে 10%। এই 10% ফাইন্যান্সিং করার জন্য তাদের খরচ হচ্ছে 9.2%, দ্যাট ইজ 0.092, অ্যান্ড কমন স্টক কস্ট ইজ 10.6%, দ্যাট ইজ 0.106%, সরি 0.106। এখন বলছে হোয়াট ইজ দ্য XYZ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। XYZ ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল মিনস WACC, ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত, এটা আমাদেরকে বের করতে হবে। এটা বের করার জন্য ভেরি সিম্পল একটা ওয়ে আছে, আপনারাই বলুন প্রথমে কি হবে। আমরা জানি একটা ইকুয়েশন আমরা পরে লিখছি, কি ইকুয়েশন আমরা এর আগে আমরা দেখেছি থিওরিটিক্যাল পার্সপেক্টিভে, আমরা পরে লিখবো। আগে আমরা এখানে কি কি ডাটা দেওয়া আছে সেটা আমরা দেখি। আমরা দেখেছি ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটালের আমরা ইকুয়েশনটা ছিল WACC ইজ ইকুয়াল টু কস্ট অফ ডেট, ওয়েট অফ ডেট প্লাস কস্ট অফ ইকুইটি
weight of equity plus cost of preferred stock, cost of preferred stock, weight of preferred stock plus cost of retained earning, হ্যাঁ, weight of retained earning। এটা ছিল মূলত আমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের ইকুয়েশন। এখন দেখেন আমাদের কিন্তু এখানে রিটেন আর্নিং নেই, সো আমাদের এই একটা এলিমেন্ট বাদ যাবে, বাদ যাওয়ার পরে যেটা থাকবে সেটা নিয়ে আমরা করব, যেহেতু এখানে এলিমেন্ট নাই। ওকে, আমরা চলে যাই এখন কি কি ডাটা দেওয়া আছে। দেখেন হেয়ার কি দেওয়া আছে, দেখেন আমরা প্রথমে দেখি যে আমরা কস্ট এবং ডেট একসাথে সাজাও লিখতে পারি অথবা আলাদা আলাদাও লিখতে পারি। দেখেন প্রথমে আমরা যদি কি দেওয়া আছে, ডেট, সুতরাং আমরা কস্ট অফ ডেট দিয়ে প্রথমে শুরু করি। কস্ট অফ ডেট কোথায়, কস্ট অফ ডেট দ্যাট ইজ 6.7%। তো আমরা লিখতে পারি কস্ট অফ ডেট বলতে আমরা লিখব কে ডি, দ্যাট ইজ কস্ট অফ ডেট। ডি মিনস স্মল ডি, এটা কে এর একেবারে নিচের দিকে হবে। কস্ট অফ ডেট এটাকে আমরা বলছি কস্ট অফ ডেট। কস্ট অফ ডেট সেটা কত পার্সেন্ট ছিল, 6.7%, 6.7% ছিল। এটা আমরা যদি ডেসিমেলে নিই তাহলে হয় 0.067। আচ্ছা, তারপরে আমরা এই কস্টের সাথে যদি আমরা এই ডেটের সাথে কস্ট অফ ডেটের সাথে ওয়েট অফ ডেট আমরা একসাথে ক্যালকুলেট করি, তাহলে কত পার্সেন্ট ওয়েট ছিল ডেটের, ডেটের হচ্ছে 55% ওয়েট, এটাকে আমরা ওয়েট বলছি। তাহলে আমরা ওয়েটকে আমরা ডব্লিউ দিয়ে ডিনোট করব, ওয়েট অফ ডেট ডব্লিউডি, এটাকে আমরা লিখতে পারি প্রপোর্শন অর ওয়েট অর পার্সেন্টেজ ওয়েট অফ ডেট। কত পার্সেন্ট ওয়েট অফ ডেট, ওয়েট অফ ডেট ইজ 55%, সো 55%, এটাকে যদি আমরা ডেসিমেলে নিই 0.55। তারপরে আসেন আমাদের হচ্ছে কস্ট অফ ডেট গেল, তারপরে হচ্ছে প্রিফার স্টক, আমরা লিখতে পারি কস্ট অফ প্রিফার স্টক কেপি। কস্ট অফ প্রিফার স্টক আমি সংক্ষেপে লিখলাম, কত প্রিফার স্টক, কস্ট অফ প্রিফার স্টক হচ্ছে কস্ট অফ প্রিফার স্টক হচ্ছে এই যে 9.2%, 9.2%, দ্যাট ইজ 0.092। তাহলে ওয়েট অফ প্রিফার স্টক কত, ডব্লিউপি ইজ হোয়াট, এটাকে আমরা এভাবে লিখবো ওয়েট অফ প্রিফার স্টক। ওয়েট অফ প্রিফার স্টক ইজ হোয়াট, ওয়েট অফ প্রিফার স্টক হচ্ছে 10%। তাহলে আমরা 10% কে যদি ডেসিমেলে নেই আসবে হচ্ছে 0.10, রাইট। এবার আসেন আমাদের আরেকটা এলিমেন্ট বাকি আছে, সেটা হচ্ছে কমন স্টক, এটা আমরা লিখে নেই। তো আমরা তাহলে প্রথমে কস্ট অফ কমন স্টক দ্যাট ইজ কেই, যেটা ইকুইটি বা কমন স্টক বলছি কেই, এটা আমরা বলতে পারি কস্ট অফ ইকুইটি অর কমন স্টক যাই বলেন, সেটা কত, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি হচ্ছে 10.6%, 10.6%, যেটা ডেসিমেলে নিলে আসে 0.106। আচ্ছা, তাহলে ওয়েট অফ ইকুইটি কত, ওয়েট অফ ইকুইটি হচ্ছে আপনার দেখেন ওয়েট অফ ইকুইটি হচ্ছে 35%, সো আমরা বলতে পারি ওয়েট অফ ইকুইটি ইজ 35%, এটাকে যদি আমরা ডেসিমেলে নেই 0.35। এ হচ্ছে আমার এই কোশ্চেন মতে আমাদের এই যে এক্সাম্পলটা দেওয়া আছে সেই অনুযায়ী আমার হচ্ছে ডাটা। তাহলে আমরা বের করব কি বলেছে যে আমাদের ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে হবে। সো আমরা সংক্ষেপে যদি লিখি ওয়েট WACC ইজ হোয়াট, তো WACC মানে ওয়েটেড অ্যাভারেজ অফ কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল WACC আমাদের বের করতে হবে। সো আমরা যদি WACC বের করতে চাই তাহলে আমাদের যে ইকুয়েশনটা ছিল WACC এর ইকুয়েশন ছিল we know WACC is equal to cost of debt weight of debt plus cost of equity weight of W পড়ে গেছে।
কস্ট অফ ইকুইটি ডব্লিউ অর্থাৎ ওয়েট অফ ইকুইটি প্লাস কস্ট অফ প্রিফার স্টক ওয়েট অফ প্রিফার স্টক প্লাস কস্ট অফ রিটেন আর্নিং ওয়েট অফ রিটেন আর্নিং, এই ছিল আমাদের ইকুয়েশন। কিন্তু যেহেতু এখানে আমাদের মানে রিটেন আর্নিংস নাই এই প্রবলেমটাতে, সো আমরা রিটেন আর্নিং এলিমেন্টটা বা কম্পোনেন্টটা রাখবো না। আমরা শুধু যেহেতু এই তিনটা এলিমেন্ট আছে, কস্ট অফ ডেট, ওয়েট অফ ডেট, কস্ট অফ ইকুইটি ও ওয়েট অফ ইকুইটি এবং কস্ট অফ প্রিফার স্টক ওয়েট অফ প্রিফার স্টক, এটা দেওয়া আছে, সুতরাং আমরা এইভাবেই করবো। এক্ষেত্রে আপনি যদি একটু এদিক সেদিক করে লেখেন ফর্মুলাটা সমস্যা নেই, কিন্তু এলিমেন্টগুলো থাকতে হবে। আচ্ছা, এখন আমরা সলিউশনে চলে আসি। সলিউশন কি? সলিউশন হচ্ছে কস্ট অফ ডেট ওয়েট অফ ডেট, এটা আমরা মাল্টিপ্লিকেশন করতে হবে, করে আমরা যোগ করতে হবে। আসলে কস্ট অফ ডেট কত? কস্ট অফ ডেট হচ্ছে 0.067, তাহলে আমরা লিখব 0.067 ইনটু ডব্লিউডি অর্থাৎ ওয়েট অফ ডেট কত? 0.55, তাহলে আমরা লিখব 0.55, এটা আপনি একটা ব্র্যাকেটে রাখতে পারেন। প্লাস কস্ট অফ ইকুইটি কত? কস্ট অফ ইকুইটি হচ্ছে আপনার 0.106 ইনটু কস্ট অফ ওয়েট অফ ইকুইটি কত? ওয়েট অফ ইকুইটি হচ্ছে 0.35, হ্যাঁ, এটা আপনি ব্র্যাকেটে রাখতে পারেন। প্লাস কেপি ডব্লিউপি, দ্যাট মিনস কস্ট অফ প্রিফার স্টক এন্ড ওয়েট অফ প্রিফার স্টক। এই যে কস্ট অফ প্রিফার স্টক এবং ওয়েট অফ প্রিফার স্টক আছে, সেখানে কস্ট অফ প্রিফার স্টক কত? 0.092 ইনটু ওয়েট অফ প্রিফার স্টক কত? ওয়েট অফ প্রিফার স্টক হচ্ছে 0.10, এটা একটু ব্র্যাকেটে নিয়ে নেন। এখন আপনি যদি এটা গুণ করে এটা গুণ করে তারপর সামেশন করেন, তাহলে আপনার ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের হয়ে যাবে। ট্রাই করেন, লেটস ট্রাই। ওকে, আপনারা ট্রাই করেছেন, আপনারা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর ইউজ করতে পারেন অথবা নর্মাল ক্যালকুলেটর হলেও হবে। আপাতত এটার জন্য ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর লাগবে না, তবে আপনার যদি টাইম ভ্যালু অফ মানি করে তারপরে আরও কিছু চ্যাপ্টার আছে, সেখানে যদি আপনি ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে করেন, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ক্যালকুলেটর লাগবে অথবা চার্টটা লাগবে। এনিওয়ে, আমরা এখন এটা যে কোনো ক্যালকুলেটর দিয়ে করব। আমরা দেখলাম যে এই যে কস্ট অফ ডেট এবং ওয়েট অফ ডেট, এটা মাল্টিপ্লিকেশন করার পরে আমাদের আসছে হচ্ছে 0.0385, এবং ইকুইটির কস্ট এবং ওয়েট মাল্টিপ্লিকেশন করার পরে আসছে 0.0092, এবং হচ্ছে প্রিফার স্টক এর ওয়েট এবং কস্ট মাল্টিপ্লিকেশন করার পরে আমাদের আসছে 0.0371। এটা যদি এখন হচ্ছে ফর্মুলা অনুযায়ী আপনি কস্ট অফ অর্থাৎ তিনটা যে কম্পোনেন্ট আছে, তিনটা কম্পোনেন্টকে আপনি একসাথে সামেশন করবেন। সামেশন করলে আপনার আসবে হচ্ছে 0.08315। এইটাই হচ্ছে আনসার। এটাকে আপনি পার্সেন্টেজে নিয়ে আসবেন 8.315%। এটা হচ্ছে আপনার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এই ছিল আমাদের আজকের প্রবলেম। এরকম প্রবলেম আরও আছে, আপনারা বই দেখে সলভ করবেন। থ্যাংক ইউ।